হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের এসকেএম স্যার বলছি। তোমাদের এমডিসি সাবজেক্টের সাইটেশন, রেফারেন্স অ্যান্ড বিবলিওগ্রাফি বিষয় নিয়ে আলোচনা করব। তবে এই তিনটের মধ্যে আজকের এই ভিডিওতে শুধু থাকবে সাইটেশন। তাহলে প্রথমে সাইটেশনটা কি? সাইটেশন হলো একজন গবেষক তার পাঠকদের জানিয়ে দেন যে তার লেখার ধারণার বা বক্তব্যের ওই নির্দিষ্ট অংশটি কোন তথ্য উৎস থেকে সংগ্রহ করা হয়েছে। এটি আবার পাঠকদের সেই তথ্য উৎসটি খুঁজে পেতে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে, যা পাঠককে বর্তমান গবেষকের লেখার ধারণার বা বক্তব্যের সাথে অন্য গবেষকের লেখার বা বক্তব্যের মিল বা পার্থক্যকে বা সম্পর্ককে খুঁজে পেতে সাহায্য করে। তবে আমরা এই সাইটেশন যখন লিখি সেটার উদাহরণ তোমাকে দিচ্ছি। যেমন লেখক সম্পর্কে তথ্য দিতে হয়। 2 নম্বর, গবেষণাপত্রের শিরোনাম ব্যবহার করতে হয়। 3 নম্বর, প্রকাশন সংস্থার নাম। 4 নম্বর, প্রকাশকাল। 5 নম্বর, সংশ্লিষ্ট প্রকাশনার যে পৃষ্ঠা থেকে সাইটেশনটি নেওয়া হয়েছে তার পাতার নম্বর। তাহলে এবার আমরা বলবো যে সাইটেশনের প্রয়োজনীয়তা কী। তাহলে সাইটেশনের প্রয়োজনীয়তা বলতে আমরা বলি যে উদ্ধৃতির দ্বারা মূল লেখককে প্রাপ্য কৃতিত্ব প্রদান করা হয়। অন্যের লেখা চুরি না করে তাকে নিজের লেখায় ব্যবহারের একমাত্র উপায় হলো সাইটেশন ব্যবহার। তাহলে সাইটেশনের প্রয়োজনীয়তাগুলোকেও যদি আমি নির্দিষ্ট পয়েন্ট করে তোমাদের বলি, তাহলে নাম্বার অনুযায়ী বলি। 1 নম্বর পয়েন্ট হবে সাইটেশন পাঠককে সংশ্লিষ্ট বক্তব্যটি বা লেখাটি অন্য কোন লেখা থেকে এসেছে তা খুঁজে পেতে এবং সে সম্পর্কে আরও বিস্তারিত ধারণা পেতে সাহায্য করে। 2 নম্বর হচ্ছে সকল তথ্য উৎস সর্বদা সঠিক বা উৎকৃষ্ট হয় না। গবেষকের নিজস্ব ধারণা অনেক ক্ষেত্রেই তার উৎসের তুলনায় আরও সঠিক বা আকর্ষণীয় হতে পারে। তাই সঠিক উদ্ধৃতির ব্যবহার ভ্রান্ত ধারণা থেকে বিরত রাখে। 3 নম্বর পয়েন্ট বলতে পারি, তথ্যসূত্র সাইটেশন দ্বারা গবেষক কী পরিমাণ গবেষণা বা প্রকাশনা পর্যালোচনা করেছেন তার ধারণা পাওয়া যায়। 4 নম্বর পয়েন্ট আমরা বলতে পারি, তথ্যসূত্রের উদ্ধৃতি গবেষকের ধারণাকে বাহিরের নানান গবেষণার সমর্থন দিয়ে শক্তিশালী করার চেষ্টা করা হয়ে থাকে। এইভাবে আমরা প্রয়োজনীয়তার কথা বললাম। এরপরে বলবো উদ্ধৃতির উল্লেখের পদ্ধতি, মেথডস অফ রিপ্রেজেন্ট সাইটেশন। তাহলে এই যে উদ্ধৃতি উপস্থাপনের প্রধানত 2টি দিক আছে। 1 নম্বর হচ্ছে ইনটেক্সট সাইটেশন, অর্থাৎ পাঠ মধ্যস্থ উদ্ধৃতি, মানে আমরা যেটা লিখছি তার মধ্যেই আমরা সাইটেশন দিচ্ছি। 2 নম্বর হচ্ছে টিকা। তাহলে আমরা এই 1 নম্বর পয়েন্ট পাঠ মধ্যস্থ উদ্ধৃতি বা ইনটেক্সট সাইটেশনটা কি? এক্ষেত্রে গবেষণাপত্রের মূল আলোচনার মধ্যেই প্রয়োজনীয় উদ্ধৃতিকে উৎসের পরিচয় সহকারে উপস্থাপন করা হয়ে থাকে। 2 নম্বর হচ্ছে টিকা। টিকা কি? টিকা হচ্ছে উদ্ধৃতি দীর্ঘ হলে, মানে অর্থাৎ সাইটেশন যদি খুব বেশি করে হয়, তাকে মূল আলোচনার মধ্যে প্রদান না করে পৃথকভাবে উপস্থাপন করা হয়। একেই বলে টিকা। একে সাধারণত নিচের স্তবকে বা পৃষ্ঠার শেষে কিছু স্থান ছেড়ে লিখতে হয়। আবার অনেক ক্ষেত্রে অতিরিক্ত তথ্য সরবরাহের জন্য পাদটিকা অর্থাৎ ফুটনোট লেখা হয়ে থাকে। এটি মুদ্রণের অর্থাৎ প্রিন্ট করার সময় অপেক্ষাকৃত ছোট হরফে বা ইটালিক ও লাইনের মাঝে ব্যবধান কম করতে হয়। উদ্ধৃতি ব্যবহারের ক্ষেত্রে তা কোন লেখকের এবং কোন তথ্য উৎস থেকে নেওয়া হয়েছে তা উল্লেখ করা প্রয়োজন।
টিকাকে সাধারণত আমরা দুটো ভাগে ভাগ করি, ফুটনোট অর্থাৎ পাদটিকা আর হচ্ছে এন্ড নোট বা প্রান্ত টিকা। তাহলে এক্ষেত্রে ফুটনোট কি? এক্ষেত্রে উদ্ধৃতি সংশ্লিষ্ট পৃষ্ঠার নিচে তুলে ধরা হয়, অর্থাৎ সাইটেশনটি যেখানে উল্লেখ করেছি ঠিক সেই পাতার নিচে এটা উল্লেখ থাকে। আর এন্ড নোটটা কি? এক্ষেত্রে উদ্ধৃতিটি অর্থাৎ সাইটেশনটি গবেষণাপত্রের কোনো আলোচনা শেষে, গবেষণাপত্রের বা কোনো আলোচনা শেষে তুলে ধরা যায়। অর্থাৎ হয় গবেষণাপত্রের একদম শেষে দেব, অথবা যে চ্যাপ্টারের লিখেছি সেই চ্যাপ্টার শেষ হলে তবে আমরা এই নোটটা দেবো। একে বলা হয় এন্ড নোট। তাহলে এইবার গেল আমার মেথডস অফ রিপ্রেজেন্টেশন সাইটেশন। এর পরের পয়েন্ট আসবে ভেরিয়াস রুলস ফর রাইটিং সাইটেশন। তাহলে কীভাবে উদ্ধৃতি লেখার বিভিন্ন নিয়মাবলী আছে সেই সম্পর্কে তো আমি তোমাদের আলোচনা করছি। তাহলে 1 নম্বর, উদ্ধৃতিটি অর্থাৎ সাইটেশনটি হুবহু বা সরাসরি উপস্থাপন করতে হবে, অর্থাৎ কোনো চেঞ্জ করা যাবে না। যেমন ভাষা, বানান, দাড়ি, কমা ইত্যাদি একই থাকবে, এবং তাকে দুটি উদ্ধৃতিসূচক চিহ্ন, উদ্ধৃতি চিহ্ন কি আমরা যে ডাবল ইনভার্টেড কমা যেটাকে বলি, দুটি উদ্ধৃতিসূচক চিহ্ন দ্বারা আবদ্ধ করতে হবে, অর্থাৎ বন্ধনের মধ্যে রাখতে হবে। প্রথমে এবং শেষে দুটি করে ডাবল ইনভার্টেড কমা দিয়ে আটকে রাখতে হবে, এটাকে বলা হয় উদ্ধৃতি চিহ্ন। 2 নম্বর হচ্ছে সম্পূর্ণ বাক্যে উপস্থাপনের সময় প্রথম বর্ণটি ক্যাপিটাল লেটারে লিখতে হবে। যেমন আমি তোমাকে একটা সেন্টেন্স বলছি, প্লেজিয়ারিজম, প্লেজিয়ারিজম ইজ অ্যান আনএথিক্যাল অ্যাক্ট। তাহলে এই ক্ষেত্রে দেখো প্লেজিয়ারিজম হচ্ছে প্রথম ওয়ার্ড, তাহলে এই প্লেজিয়ারিজমের পিটা হবে ক্যাপিটাল লেটারে। 3 নম্বর পয়েন্ট বলছি, অসম্পূর্ণ মানে সংক্ষিপ্ত বাক্য যদি হয়, অসম্পূর্ণ বাক্যের ক্ষেত্রে বড় হরফে উপস্থাপন করা হয় না। যেমন এক্সপ্রেশন ইন রাইটিং, এখানে কিন্তু আমি কমপ্লিট বাক্য বলিনি, শুধু বললাম এক্সপ্রেশন ইন রাইটিং। তাহলে এক্সপ্রেশন ইন রাইটিং, এখানে এক্সপ্রেশনটা প্রথম ওয়ার্ড, কিন্তু এক্সপ্রেশনের ইটা ছোট হাতের হবে। তাহলে প্রথমটার সঙ্গে এটার বোঝা গেল যে সম্পূর্ণ বাক্য হলে প্রথম লেটার পি হবে, আর অসম্পূর্ণ বাক্য হলে প্রথম ওয়ার্ডটা ছোট হাতেরই হবে। পরের পয়েন্টটা আমি বলবো যে 4 নম্বর পয়েন্ট, উদ্ধৃতির শেষে মানে আমরা কোনো একটা ইংরেজি নিয়ম অনুযায়ী একটা সেন্টেন্স লিখছি, সেই সেন্টেন্সের শেষে ফুল স্টপ দিই। তাহলে এই যে ফুল স্টপ যেটা দেবো, পুরো সেন্টেন্স যখন কমপ্লিট হবে এই ফুল স্টপটাও কিন্তু ডাবল ইনভার্টেড কমার মধ্যে অর্থাৎ উদ্ধৃতি চিহ্নের মধ্যে থাকবে, সেই জন্য ওটাকে বলা হয় উদ্ধৃতির শেষে বিরাম চিহ্ন বা ফুল স্টপ দেওয়া থাকলে সর্বদা উদ্ধৃতি চিহ্নের বা সাইটেশনের ভেতরে যে চিহ্ন দেওয়া হচ্ছে তার মধ্যে থাকবে। যেমন আমি প্রথম বাক্যটা আরেকবার রিপিট করছি, প্লেজিয়ারিজম ইজ অ্যান আনএথিক্যাল অ্যাক্ট। তাহলে এটা আমাদের কমপ্লিট বাক্য। তাহলে আনএথিক্যাল অ্যাক্টের পর একটা ফুল স্টপ দিয়েছি, তো এবার আমাকে সাইটেশন যে চিহ্ন যেটা ডাবল ইনভার্টেড কমা, এটা প্রথমে পির আগে বসলো আর ওদিকে লাস্টে ফুল স্টপের পরে বসবে। তাহলে এই হলো আমার পয়েন্ট। তারপরে 5 নম্বর পয়েন্ট আমি বলবো, কোনো সাধারণ বাক্যে একটি উদ্ধৃতি চিহ্ন ব্যবহার করা যায় না। আর লাস্ট পয়েন্টটা বলবো, যদি উদ্ধৃতির বিষয়বস্তু একটি অনুচ্ছেদের বেশি হয় তবে প্রত্যেক নতুন অনুচ্ছেদের অর্থাৎ নতুন প্যারাগ্রাফের দুটি সূচনামূলক উদ্ধৃতি, অর্থাৎ শুরু করা হবে ডাবল ইনভার্টেড কমা দিয়ে, কিন্তু শেষ করব না, শেষ করব একদম দুটো প্যারাগ্রাফের শেষে শেষ বাক্যে ফুল স্টপ দিয়ে তারপরে আমরা ডাবল ইনভার্টেড কমা দিয়ে শেষ করব। থ্যাংক ইউ স্টুডেন্ট, আজকের মতো এটা এখানেই শেষ।